শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের কবির স্যার বলছি। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের এই দশম অধ্যায়ের আর্থিক বিবরণী বাধ্যতামূলকভাবে তোমাদেরকে পরীক্ষার খাতায় উত্তর দিতে হবে এবং এটার জন্য আমাদের 20টি মার্ক বরাদ্দ। শিক্ষার্থীরা একটু বোর্ডের দিকে তোমরা খেয়াল করো যে আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য। এখানে আর্থিক বিবরণীর দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটি অংশ হলো আর্থিক ফলাফল আমাকে বের করতে হবে, অর্থাৎ আর্থিক ফলাফলের মধ্যে লাভ ক্ষতির পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে এবং দ্বিতীয় ধাপে যেটা বলা আছে আর্থিক অবস্থা, অর্থাৎ সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণটা আমাকে বের করতে হবে। তো এখন যদি আমরা খেয়াল করি যে লাভ ক্ষতির পরিমাণের মধ্যে তিনটি অংশ আমাকে নির্ণয় করতে হবে। তার মধ্যে একটি অংশ হলো মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ, দ্বিতীয় অংশটি হলো পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ এবং তৃতীয় অংশটি হলো নেট মুনাফা বা ক্ষতির পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। আমি আজকে তোমাদের সামনে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণটা কি করে বের করতে হয় শুধুমাত্র সেই নিয়মটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা সেই নিয়মটা যদি আমাকে আলোচনা করতে হয়, তোমাদেরকে এই প্রত্যক্ষ পরিচালন ব্যয় এবং প্রত্যক্ষ পরিচালন আয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা রাখতে হবে। এই দুইটা বিষয় সম্পর্কে যদি তোমরা পরিপূর্ণ ধারণা বা জ্ঞান অর্জন করতে পারো তাহলে অবশ্যই মোট মুনাফা নির্ণয় করা তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে এবং এই নোট দুটি তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করি, প্রত্যক্ষ পরিচালন ব্যয় বলতে এখানে বলা হয়েছে পণ্য ক্রয় এবং পণ্য ক্রয়ের সাথে যে সমস্ত খরচ জড়িত। আমি আবারও বলছি, পণ্য ক্রয় এবং এই পণ্য ক্রয়ের সাথে যে সমস্ত খরচ জড়িত তাকেই প্রত্যক্ষ পরিচালন ব্যয় বলে। আমরা একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টিকে সহজ করব। মনে করো একজন ব্যবসায়ী চীন থেকে 5 কোটি টাকার ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য আমদানি করবে। তো এই যে 5 কোটি টাকার পণ্য তাকে চীন থেকে কিনতে হবে, তাহলে এই পণ্য ক্রয় এটি নিঃসন্দেহে প্রত্যক্ষ পরিচালন ব্যয়। কিন্তু শুধুমাত্র পণ্য ক্রয় কিন্তু প্রত্যক্ষ পরিচালন ব্যয় না, এটার সাথে আরো অনেক খরচ আছে। ধাপে ধাপে সেই খরচগুলোকে সম্পাদন করতে হবে। সেই খরচগুলো কি কি? পণ্য ক্রয় যেরকম প্রত্যক্ষ পরিচালন ব্যয় এবং এই পণ্য ক্রয়ের সাথে যে সমস্ত খরচ জড়িত সেটাও কিন্তু একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়, কারণ ওই খরচগুলো পণ্য ক্রয়ের যে মূল্যটা বা ব্যয়টা সেটা বৃদ্ধি করে। এখন পণ্য ক্রয়ের সাথে পরিবহন খরচ, পরিবহন খরচটা কি? তোমরা মনে করো যে চীন থেকে 5 কোটি টাকার যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করা হলো, সেখান থেকে চীনের নিকটবর্তী যে সমুদ্র বন্দর সেখানে সেই পণ্যটি নেয়ার জন্য বা সেই পণ্যগুলো নেয়ার জন্য আমাকে পরিবহন খরচ প্রদান করতে হবে, কারণ পরিবহন ছাড়া আমি কখনোই সেই পণ্যটি বাংলাদেশে কখনোই আনতে পারবো না। যার ফলে পণ্য ক্রয় যেরকম একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়, এই পরিবহন খরচটাও একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়। এর ফলে আমাদের পণ্য ক্রয়ের যে মূল্যটা সেটা বৃদ্ধি পায়। এবার শিক্ষার্থীরা শুল্ক, অর্থাৎ সেই পণ্যটি চীনের ওই সমুদ্র বন্দরে কিন্তু নিলে হবে না, আমাদেরকে চীন সরকারকে একটি শুল্ক পরিশোধ করতে হবে। অর্থাৎ একটি দেশের সমুদ্র, স্থল এবং নৌ এই 3 জায়গায় বন্দর থাকে, অর্থাৎ সরকার যার মাধ্যমে শুল্ক আদায় করে পণ্য আমদানি এবং রপ্তানির মাধ্যমে।
চীন দেশ থেকে যখন এই পণ্যটি আমি বাংলাদেশে নিয়ে আসতে চাইব, অবশ্যই আমাকে চীন সরকারকে একটি শুল্ক প্রদান করতে হবে, যেটাকে শুল্ক বলা হয়, এবং এর বেশ কয়েকটি নাম আছে। আমদানি শুল্ক। এই শুল্ক প্রদানের ফলে আমাদের পণ্য যে ক্রয়, এই ক্রয় মূল্যটি বৃদ্ধি পাবে, যার ফলে এই শুল্ককেও আমাকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী পর্যায়ে আমাকে যে খরচটি করতে হবে সেটা হলো বন্দর চার্জ বা ডক চার্জ। ওই কন্টেনারটি আমাকে বন্দরে রাখতে হবে। বন্দর কর্তৃপক্ষ আমাকে যে সেবাটি প্রদান করবেন, এটার বিপরীতে বন্দর কর্তৃপক্ষকে একটি চার্জ আমাকে প্রদান করতে হবে। এই বন্দর চার্জ প্রদান করার ফলে আমার পণ্যের যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যটি বৃদ্ধি পাবে, যার কারণে এই বন্দর চার্জ বা ডক চার্জকেও আমাকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে। এরপরে শিক্ষার্থীরা, আমাকে জাহাজ ভাড়া প্রদান করতে হবে, কারণ জাহাজের মাধ্যমে চীন থেকে আমি বাংলাদেশে এই পণ্যটি আমদানি করব, যার ফলে আমাকে জাহাজ ভাড়া প্রদান করতে হবে। এই জাহাজ ভাড়াটা যেহেতু পণ্য ক্রয়ের সাথে সম্পর্ক, এবং এর ফলে আমার পণ্যের ক্রয় মূল্যটি বৃদ্ধি পাবে, বিধায় এই জাহাজ ভাড়াকেও আমাকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে। এবার মনে করো যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে চলে আসলো। এই চট্টগ্রাম বন্দরে আসার পরে আমাদের দেশের সরকারকে আবার শুল্ক প্রদান করতে হবে, যে শুল্কটা আমরা চীন সরকারকে প্রদান করে আসছি। তাই সেই শুল্ক প্রদান করার ফলে এই পণ্যের মূল্য আবার নতুন করে বৃদ্ধি পাবে, যার ফলে এইটা একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়। এবং আমাদের চট্টগ্রামের যে অবকাঠামো ব্যবহার করলাম, এর জন্য আমাদেরকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ডক চার্জ বা বন্দর চার্জ আমাকে প্রদান করতে হবে। এর ফলে আবার নতুন করে পণ্যের মূল্যটা বৃদ্ধি পেল, এটা একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়। এবং পরবর্তী পর্যায়ে চট্টগ্রাম থেকে যে ব্যবসায়ীটা চট্টগ্রাম বন্দর থেকে ওই পণ্যটি পরিবহনের মাধ্যমে যে ব্যবসায়ী পণ্যটি আমদানি করলো, তার প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে, এবং এর ফলে আবার যখন পরিবহন খরচ প্রদান করা হবে, এটা একটি পরিবহন খরচটা প্রদান করার ফলে আমাকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। পরবর্তী পর্যায়ে সেই পণ্যটি আমাকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য যে লেবার বা শ্রমিক, তাদেরকে মজুরি প্রদান করতে হবে, এবং এই মজুরি প্রদান করার ফলে আমার পণ্যের মূল্যটি আবার নতুন করে বৃদ্ধি পাবে, যার ফলে এই মজুরি প্রদান বা মজুরি খরচকে আমার প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে। তার মানে শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? আমি চীন থেকে 5 কোটি টাকার পণ্য, মানে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য আমদানি করলাম। এটা আমার একটা প্রত্যক্ষ পরিচালন ব্যয়, এবং এটার সাথে আমার আরও কিছু খরচ জড়িত। পরিবহন খরচ, সেই পণ্য বন্দরে আনার জন্য আমাকে প্রদান করতে হবে, এবং দেশে আসার পরে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আমাকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আনার জন্য আমাকে আবারও পরিবহন খরচ প্রদান করতে হবে, যার ফলে এটি একটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়। শুল্ক, চীন সরকার এবং আমাদের দেশের সরকারকে আমাকে শুল্ক প্রদান করতে হবে, যার ফলে এই শুল্কের ফলে পণ্যের খরচটা বৃদ্ধি পায়, এটি একটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়। ডক চার্জ বা বন্দর চার্জ, চীন দেশের বন্দর এবং আমাদের দেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারের ফলে আমাকে একটি ডক চার্জ বা বন্দর চার্জ প্রদান করতে হবে, এবং এর ফলে আমার পণ্যের মূল্যটা বৃদ্ধি পাওয়ার ফলে আমাকে এটাকে প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে। জাহাজ ভাড়া, চীন থেকে সেই পণ্যটি আনার জন্য আমাকে জাহাজ ভাড়া প্রদান করতে হবে, যার ফলে এটি একটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়। সর্বশেষ, পণ্যটি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে পরিবহনের মাধ্যমে আনার পরে যে লেবার বা শ্রমিকদের মাধ্যমে সেই পণ্যটি ব্যবসা প্রতিষ্ঠানে রাখা হবে, তাদেরকে আমাকে মজুরি প্রদান করতে হবে, যার ফলে এর ফলেও আমার পণ্যের মূল্যটি বৃদ্ধি পাচ্ছে, এবং এটাকে আমার প্রত্যক্ষ পরিচালন ব্যয় হিসেবে গণ্য করতে হবে। এবং শিক্ষার্থীরা, দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করো, প্রত্যক্ষ পরিচালন আয়। মোট লাভ করতে গেলে এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। পণ্য বিক্রয় বা সেবা প্রদানের বিনিময়ে যে আয় হয়, অর্থাৎ এটি প্রতিষ্ঠান যে পণ্য বিক্রি করে অথবা সেবা প্রদানের বিনিময়ে তারা যে অর্থ উপার্জন করে থাকে,
এটাই হলো প্রত্যক্ষ পরিচালনা আয়। যে কোনো প্রতিষ্ঠানে পণ্য বিক্রয় তাদের মূল উদ্দেশ্য। পণ্য বিক্রয় বাদে মুনাফা অর্জনের আর কোনো উৎস কিন্তু ব্যবহার করার সুযোগ নেই, যার ফলে এটাই একমাত্র উৎস থাকার কারণে বা এখান থেকে সরাসরি অর্থ উপার্জন করা হয় বিধায় এই পণ্য বিক্রয় যা সেবা যেটা প্রদান করা হয় বা সেবা আয়, এই দুইটাকে আমার প্রত্যক্ষ পরিচালন আয় হিসেবে গণ্য করতে হবে। তবে আমরা যখন মোট মুনাফা বের করব, আমাদের পণ্য বিক্রয় দেয়া থাকবে এবং সেটাকে কেন্দ্র করে আমাদের মোট মুনাফাটি বের করতে হবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে এই তথ্যগুলো ব্যবহার করে কি করে মোট মুনাফা বা মোট ক্ষতি বের করা হয় সেই নিয়মগুলো পরবর্তী পর্যায়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থীরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।